প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে শুভ সকাল। প্যান্ডামিক এই সিচুয়েশনে আমরা যে যেখানে আছি, আশা করি সকলে ভালো আছি এবং নিরাপদে আছি। তো এই সিচুয়েশনের কারণে দীর্ঘদিন আমরা ক্লাসরুমের বাইরে আছি। তো ক্লাসরুমের বাইরে থাকার দরুন আমরা আমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনা সেগুলো থেকে খানিকটা দূরে আছি। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমাদের কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তো আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো এই অনলাইন ক্লাসে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকদিন আগে একটি পর্ব শেষ করেছি, একটি সেমিস্টার শেষ করেছি। এখন আমরা নতুন সেমিস্টারে অধ্যয়নরত হয়েছি। যারা ষষ্ঠ সেমিস্টার ফাইনাল শেষ করেছি তারা এখন কি সপ্তম সেমিস্টারে পদার্পণ করেছি। তো এই অনলাইন ক্লাসে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষের প্রতি। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম পর্বের একটি বিষয়, সেটি হচ্ছে অটোমোবাইল ট্রাবল শুটিং অ্যান্ড ড্রাইভিং। তো আজকে আমরা স্বভাবতই যেহেতু আমাদের প্রথম ক্লাস, তাহলে কি আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে প্রথম অধ্যায়ে যে আলোচনা আছে সেটা হচ্ছে অটোমোটিভ ইঞ্জিনের ট্রাবল ডায়াগনোসিস। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সেমিস্টারের শুরুতে এবং প্রথম ক্লাস আমাদের এটা, তো আমরা প্রথমেই বিষয়টি সম্বন্ধে পরিচিতি হয়ে নিই। তো বিষয় পরিচিত হওয়ার আগে আমার একটা অনুরোধ, যারা আমাকে শুনতে পাচ্ছ, তো আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে কমেন্টে জানাবা, সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আর একটা কথা হচ্ছে যে যারা জয়েন করতেছো, তো ইতিমধ্যে তোমরা বিভিন্ন ক্লাসে জয়েন করেছো, তো যেটা করতে হবে তোমাদের, যে জয়েন করতেছো তার রুল, পর্ব, শিফট। আবার বলতেছি, যারা জয়েন করতেছো তাদের রুল, পর্ব, শিফট এই তিনটা জিনিস আমাকে কমেন্টে জানাবে। তাহলে কি আমি তোমাদের কমেন্ট দেখে রুল অনুযায়ী হাজিরা নিয়ে নিব। তো বুঝতেই পারতেছো যে এই হাজিরাগুলো কি কাউন্ট হবে। এই হাজিরাগুলো কাউন্ট হবে মানে কি, এই হাজিরা থেকে একটা মার্ক কিন্তু তোমরা পাবা যারা ক্লাস করতেছো। তো প্রথমে আমরা বিষয় পরিচিতি হয়ে নিই যে আজকে আমরা অটোমোবাইল ট্রাবল শুটিং অ্যান্ড ড্রাইভিং এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টি শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে বলেছি যে এই বিষয়টির নাম হচ্ছে অটোমোবাইল ট্রাবল শুটিং অ্যান্ড ড্রাইভিং, যার বিষয় কোড হচ্ছে 67172। এই বিষয় কোডের মিনিং আমার মনে হয় যে যেহেতু তোমরা সপ্তম সেমিস্টারে, তো তোমরা মোটামুটি জানো, তবু সংক্ষেপে বলে দিচ্ছি যে এই বিষয় কোডের মিনিং হচ্ছে, এই 6টা হচ্ছে 16 প্রবিধানের 6, আর 71 হচ্ছে কি আমাদের ডিপার্টমেন্ট কোড, অর্থাৎ পাওয়ারের ডিপার্টমেন্ট কোড হচ্ছে 71। আর এই 7টা বা 7টা হচ্ছে কি সপ্তম সেমিস্টারের, আর এই 2টা হচ্ছে কি সপ্তম সেমিস্টারের, এটা 2 নম্বর সাবজেক্ট। তো এই বিষয়টিকে আমরা প্রত্যেকটা বিষয় দেখে যদি ভাগ করা যায়, একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো এইটি হচ্ছে থিওরি, পি হচ্ছে প্র্যাকটিক্যাল, আর সি হচ্ছে কি ক্রেডিট সংখ্যা। এর ক্রেডিট হচ্ছে কি 4, অর্থাৎ প্রতি ক্রেডিটের মান যদি 50 হয় তাহলে কি এই সাবজেক্টে টোটাল মার্ক হচ্ছে 200, অর্থাৎ 200। এই থিওরিটিকে আবার কি দুইভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি টিসি, একটি হচ্ছে কি টিএফ। টিসিতে হচ্ছে 40 মার্ক। এই টিসির মধ্যে কি কি থাকবে তোমরা জানো, তবু বলে দিচ্ছি এক নজরে। এই টিসির মধ্যে থাকবে মিড টার্ম, তোমার থিওরি যে ক্লাসগুলো আছে সেগুলো, তারপর সেশনাল খাতা, এইসব হচ্ছে কি তোমার 40 মার্ক। আর টিএফ হচ্ছে কি থিওরি ফাইনাল, অর্থাৎ তুমি সেমিস্টার ফাইনাল যে পরীক্ষাটা দিবে তার মার্ক থাকবে হচ্ছে 60। আরেকটি হচ্ছে প্র্যাকটিক্যালের মধ্যে এরকম দুই ভাগে ভাগ করা আছে, যে পিসি অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, আরেকটি হচ্ছে কি পিএফ প্র্যাকটিক্যাল ফাইনাল। তো এই পিসির মধ্যে আছে 50 মার্ক এবং পিএফ এর মধ্যে আছে 50 মার্ক। এই পিসি মানে কি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস। তো প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস কোনগুলো, প্র্যাকটিক্যাল ক্লাস করবে, প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট জমা দিবে, তোমার প্র্যাকটিক্যাল ক্লাসে কীরকম অংশগ্রহণ ছিল এসবের উপর কি তোমার 50 মার্ক নির্ভর করবে। আরেকটা হচ্ছে কি পিএফ প্র্যাকটিক্যাল ফাইনাল, অর্থাৎ
অর্থাৎ সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে আমরা কি একটা প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষার সম্মুখীন হয়, সেখানে কি ভাইভা হয়, তারপর হচ্ছে কি লিখিত একটা জব রিপোর্ট লেখা হয়। তো ওই দিন যে পরীক্ষাটা হবে সেটাই হচ্ছে কি এই 50 মার্কের পরীক্ষা। তো এটাই ছিল মোটামুটি সাবজেক্ট পরিচিতি। তো যারা এখন জয়েন করতেছো আমার সাথে, তারা কি তোমাদের নিজের রুল, তারপর হচ্ছে পর্ব, শিফট, এই 3টা জিনিস আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? অনেকে আমাকে কমেন্ট করছে, আমি একটা অন্য ডিভাইস নিয়ে বসেছি, আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি যে অনেকে আমাকে কমেন্ট করে তাদের রুল জানিয়েছে, নাসির জানিয়েছে, তারপর হচ্ছে সজীব, তারপর হচ্ছে যে তানজিম আহমেদ লিমন, তারপর জুবায়ের হুসাইন, আরিফুল হক, বিভিন্ন জনকে আমাকে কমেন্ট করে জানিয়েছে। নয়ন আছে, তারপর আমাদের সাথে রিফাত আছে, রাকিবুল আছে, নীরব আছে, তারপর জসিম আছে, আরিফুল আছে, এরকম বিভিন্ন জন আমাদের সাথে জয়েন করেছে। যারা নতুন জয়েন করবে তারা আমাদেরকে তোমাদের রুল, পর্ব, শিপ, এই 3টা জিনিস দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অটোমোবাইল ট্রাবল শুটিং অ্যান্ড ড্রাইভিং ক্লাসে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো এই পার্ট শেষে আমরা বা তোমরা যেই সব জিনিসগুলো জানতে পারবে সেগুলো হচ্ছে ট্রাবল শুটিং কি সেই বিষয়টি আমরা জানতে পারবো। আমরা জানতে পারবো ট্রাবল শুটিং কেন করা হয় সেটি জানতে পারবো। আবার আমরা আলোচনা করব ট্রাবল শুটিং চেকলিস্ট কি, অর্থাৎ কোন জিনিসগুলোকে আমার ট্রাবল শুটিং করতে হবে সেই জিনিসটাকে আমরা জানতে পারবো। এবং জানতে পারবো ট্রাবল শুটিংয়ের সুবিধাসমূহ কি, আমরা কেন ট্রাবল শুটিং করবো, এই ট্রাবল শুটিং করলে আমরা কি সুবিধা পাবো, এইসব জিনিস আমরা জানতে পারবো আজকের এই পার্ট শেষে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বিষয় পরিচিতি, বেসিক জিনিসগুলো জানলাম। এখন আমরা আমাদের লেসন প্ল্যানে চলে যাই। তো অটোমোটিভ ইঞ্জিনের ট্রাবল ডায়াগনোসিস। তো ট্রাবল ডায়াগনোসিস আমরা কিসের করব, যেহেতু আমাদের এই সাবজেক্টের নাম হচ্ছে কি অটোমোটিভ ইঞ্জিনের অটোমোটিভ ট্রাবল শুটিং, অর্থাৎ কি আমাদের অটোমোবাইলে যে ইঞ্জিন আছে, অটোমোবাইল যে আছে তার ট্রাবল শুটিং আমরা করব, ঠিক আছে? তো ট্রাবল শুটিং জিনিসটা আসলে কি সেটা আমরা জানবো। তো আমরা মোটরযানের ইতিহাস মোটামুটি কি সবাই জানি যে মোটরযানের ইতিহাস কি অনেক পুরনো। 1881 সালে, 1876 সালের দিকে আমার মোটরযান ইঞ্জিন চালু হয়। তো তার থেকে কি আস্তে আস্তে কি এরকম সময়ের পরিবর্তনের সাথে সাথে কি মোটরযানের কি পরিবর্তন হচ্ছে, তার ডিজাইন পরিবর্তন হচ্ছে, এবং তার গঠন পরিবর্তন হচ্ছে, এরকম পরিবর্তন হয়ে আস্তে আস্তে কি আমরা এখন আধুনিক অটোমোবাইলের দিকে চলে এসেছি। তো এই মোটরযানের ইতিহাস কি বহু পুরনো হলেও কি 19বিংশ শতাব্দীতে এর যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছিল। যেরকম কি প্রথম দিকে যে মোটরযান আবিষ্কৃত হয়েছিল সেগুলো কি মোটরযান বলতে আসলে আমরা কি বুঝি, রাস্তায় চলাচলকারী কি স্বয়ংক্রিয় যানবাহনগুলোকে কি আমরা মোটরযান বলি, তাই না? তো প্রথম দিকে কিন্তু মোটরযান এরকম ছিল না, যেরকম গোড়াটানা গাড়ি ছিল, বাষ্প ইঞ্জিন চালিত কি ইঞ্জিন ছিল। মোটরযান থেকে এসব থেকে শুরু হয় কি আধুনিক গ্যাসোলিন ইঞ্জিন চালিত কি মোটরযান। এটা হচ্ছে কি 19বিংশ শতাব্দীতে। তো একটি মোটরযান ইঞ্জিনে কি বিভিন্ন ধরনের সিস্টেম থাকে না, আমরা যারা এখন সপ্তম সেমিস্টারে পড়ি তারা কি মোটামুটি ইঞ্জিন সম্বন্ধে, মোটরযান সম্বন্ধে মোটামুটি আমরা জানি। তো একটি মোটরযানে কি থাকে, বিভিন্ন ধরনের সিস্টেম থাকে, ইগনিশন সিস্টেম থাকে, স্টার্টিং সিস্টেম থাকে, ফুয়েল সিস্টেম থাকে, লুব্রিকেশন সিস্টেম থাকে, কুলিং সিস্টেম থাকে, এরকম পাওয়ার ট্রেন সিস্টেম থাকে, এরকম বিভিন্ন সিস্টেম থাকে, তাই না? এরকম বিভিন্ন সিস্টেমের সমন্বয়ে কি আমাদের মোটরযান গঠিত। তো আমরা একটি মোটরযান দেখি। তো এটা হচ্ছে কি আমাদের একটি মোটরযান, এটা হচ্ছে কি লাইট ভেহিকেল, অর্থাৎ কি হালকা ভেহিকেল। এখানে কি যাত্রী বা মালামাল কি কম পরিবহন করা হয়, বা এক স্থান থেকে অন্য স্থানে এর দ্বারা কি কম যাত্রী বা মালামাল পরিবহন করা হয় বলে এর নাম হচ্ছে কি লাইট ভেহিকেল। আমরা একটি লাইট ভেহিকেল দেখতে পাচ্ছি। এখানে কি আমাদের লাইট ভেহিকেলে কি বিভিন্ন ধরনের সিস্টেম আছে, তার মধ্যে একটা হচ্ছে কি ইঞ্জিন থাকবে, এই ইঞ্জিনের মধ্যে কি অনেকগুলো সিস্টেম থাকবে। তারপর ব্যাটারি থাকবে, এটা হচ্ছে স্টার্টিংয়ের জন্য, বিভিন্ন লাইটিং সিস্টেমের জন্য কি আমার ব্যাটারির প্রয়োজন আছে। তারপর হচ্ছে ট্রান্সমিশন হচ্ছে কি এই ইঞ্জিনে যে শক্তি উৎপন্ন হবে এই ট্রান্সমিশন সিস্টেমের সাহায্যে সেটা কি চাকাতে যাবে। তারপর হচ্ছে কি এক্সেল থাকবে, এটা চাকার সাথে সংযুক্ত থাকে। তারপর হচ্ছে এরকম কি ক্যাটালাইটিক কনভার্টার থাকবে, আমার যে একজস্ট গ্যাসটা আছে সেটা বিশুদ্ধ করার জন্য কি আমার ক্যাটালাইটিক কনভার্টার প্রয়োজন আছে। তারপর হচ্ছে কি মাফলার থাকবে, যেটার মধ্যে দিয়ে কি আমার একজস্ট গ্যাস বাইরে বের হয়ে যাবে। তারপর হচ্ছে একজস্ট পাইপ থাকবে। তারপর হচ্ছে কি ব্রেক থাকবে। তারপর হচ্ছে শক অ্যাবজর্বার থাকবে, যেটা আমরা জানি যে সাসপেনশন পদ্ধতিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কি আমার ফুয়েল প্রয়োজন হবে, যেহেতু আমার কি ইঞ্জিন, তাহলে কি ইঞ্জিনে আমার শক্তি উৎপন্ন প্রয়োজন আছে, আর শক্তি উৎপন্নের জন্য কি আমার অবশ্যই ফুয়েল প্রয়োজন আছে। তো এই জন্য কি আমার ফুয়েল ট্যাঙ্কও প্রয়োজন হবে। এরকম বিভিন্ন সিস্টেম নিয়ে কি একটি মোটরযান গঠিত। তো আশা করি আমার কথা সঠিকভাবে বোঝা যাচ্ছে। যদি আমার কথা ঠিকভাবে বোঝা না যায় তাহলে আমাকে কমেন্টে জানাবে।
আমি তোমাদের কমান্ড দেখতে পাচ্ছি, তাহলে সেই অনুযায়ী কি আমি ব্যবস্থা নিতে পারবো। আর আমরা পাঠে গেলে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কি আমাকে প্রশ্ন করা যাবে। তো যেসব আলোচনা হচ্ছে এসব আলোচনা তোমরা কি খাতায় নোট ডাউন করে লিখতে পারো। আমি কিন্তু কিছু বাড়ির কাজ দিব, বাড়ির কাজগুলো তোমরা সেশনাল খাতায় লিখে রাখবে। তারপর যদি কলেজ খোলা হয় সেশনাল খাতাগুলো আমাদের কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম যে মোটরযানের ইতিহাস। এখন আমরা জানবো হচ্ছে ট্রাবল শুটিং কি। ট্রাবল অর্থ হচ্ছে কি সমস্যা। আমরা জানি কি, আমরা প্রায়ই বলে থাকি তাই না, পেটে ট্রাবল দিছে, তার মানে কি পেটে কোনো সমস্যা দেখা দিছে। তো এই ট্রাবল অর্থ হচ্ছে কি সমস্যা, আর শুটিং অর্থ হচ্ছে কি নির্দিষ্টভাবে চিহ্নিত করা। অর্থাৎ যখন কোনো সমস্যাকে তুমি নির্দিষ্টভাবে কি চিহ্নিত করতে পারবে, যেরকম আমার ইঞ্জিন স্টার্ট হয় না, তো ইঞ্জিন স্টার্ট না হওয়ার কি বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে না, অবশ্যই কি বিভিন্ন কারণ থাকতে পারে। তো এই বিভিন্ন কারণের মধ্যে কোন কারণে আসলে আমার ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না, সেই সমস্যাটা আমার নির্দিষ্টভাবে চিহ্নিত করাই হচ্ছে কি ট্রাবল শুটিং। যখন কোনো মোটরযানে যন্ত্রাংশের কোনো সমস্যার কারণে ট্রাবল বা সমস্যা ঘটে, তখন কি সেই সমস্যাটি উদ্ঘাটন এবং সেটা যথাযথভাবে প্রতিকার করার পদ্ধতিকেই ট্রাবল শুটিং বলে। অর্থাৎ কি প্রথম হচ্ছে কি তুমি সমস্যা উদ্ঘাটন করবে, সমস্যা নির্ণয় করবে, এবং সেই নির্ণয় করার পরে তুমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেটাকে যখন কি তুমি কি সমাধান করে নিয়ে আসবে, সেটা হচ্ছে কি তোমার ট্রাবল শুটিং। এই ট্রাবল শুটিংয়ে বিশ্লেষণ এবং ত্রুটি নির্ণয় কাজ করা হয়ে থাকে। এর অর্থ সমস্যাটির কারণ উদ্ঘাটন এবং কি প্রতিকার করার জন্য নির্দিষ্ট অনুমোদন দেয়া। অর্থাৎ কি এই ট্রাবল শুটিংয়ের মধ্যে কি আমি সমস্যা প্রথমে কি উদ্ঘাটন করব, চিহ্নিত করব, নির্দিষ্ট করব, তারপর হচ্ছে সেই অনুযায়ী কি ব্যবস্থা নিয়ে সেটাকে আমি প্রতিকার করব। এই পদ্ধতিতে নির্দিষ্ট সমস্যার সম্ভাব্য কারণ, তাদের সম্ভাব্য ঘটনা এবং গ্রহণযোগ্যতা অনুসারে ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ কি যে আমার ইঞ্জিনে কি সমস্যা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমার ব্যবস্থা নিতে হবে। এখন আমার সমস্যা হয়েছে কুলিং সিস্টেমে, যদি কি আমি আমি যদি কি ফুয়েল সিস্টেমে কাজ করি, তাহলে কি আমার কুলিং সিস্টেমের সমস্যার সমাধান হবে? অবশ্যই হবে না। যদি আমার সমস্যা কুলিং সিস্টেমে হয়, কুলিং সিস্টেমে হয়, অবশ্যই সেটা কি কুলিং সিস্টেম কি কাজ করতে হবে। তো ইসরাফিল লিখেছে যে স্যার কমান্ড করা যাচ্ছে না। তো আমি তো দেখতে পাচ্ছি আসলে যে অনেকে কমান্ড করতে পারছে, তো তুমি কমান্ড না করার কোনো কারণ দেখি না, চেষ্টা করে দেখো কমান্ড করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা ট্রাবল শুটিং কি সেই জিনিসটিকে আমরা জানতে পারলাম ইতিমধ্যে। ট্রাবল শুটিং হচ্ছে কি কোনো একটি সমস্যা আমি নির্দিষ্টভাবে চিহ্নিত করব, সুনির্দিষ্টভাবে চিহ্নিত করব, এবং সেই অনুযায়ী আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যেরকম কি ইঞ্জিন যদি স্টার্ট না হয় তাহলে কি সমস্যা থাকতে পারে, স্টার্টিং মোটরে আমার সমস্যা থাকতে পারে, আমার জ্বালানি ট্যাঙ্কে জ্বালানি নাও থাকতে পারে। তো এই সমস্যাগুলো আমি চিহ্নিত করে সেই অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করব। এটাই হচ্ছে কি আমার ট্রাবল শুটিং। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাবা, আমি কি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, একজন ইঞ্জিনিয়ার একটি গাড়ি কি দেখতেছে, উনি কি দেখতেছে, আসলে গাড়িটার কোনো সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ কি কোনো ট্রাবল দেখা দিয়েছে। সেই ট্রাবলটা সে কি প্রথমে কি চিহ্নিত করছে যে এই জায়গায় সমস্যাটা হইতে পারে, তারপর কি সেই অনুযায়ী কি সে কি পদক্ষেপ নিচ্ছে, কাজ করতেছে। তো এভাবে কি একটি সমস্যাকে চিহ্নিত করে তার প্রতিকার করাই হচ্ছে কি ট্রাবল শুটিং। আশা করি ট্রাবল শুটিং সম্বন্ধে তোমাদের একটি ক্লিয়ার ধারণা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা যারা এখনো জয়েন করতেছে নতুনভাবে, তারা কি অবশ্যই কি তোমাদের রুল, পর্ব, শিফট এই তিনটা জিনিস আমাকে জানিয়ে দিবে। আমি সেই অনুযায়ী কি তোমাদের প্রেজেন্ট নিয়ে নিব, এবং এই প্রেজেন্টগুলো আমাদের জমা দিতে হবে এবং সংরক্ষণ করব তোমাদেরকে মার্ক দেওয়ার জন্য। তো ট্রাবল শুটিংয়ে উপসর্গ, সম্ভাব্য কারণ এবং প্রতিকার একটি তালিকায় প্রকাশ করা হয়। তদুপরি ট্রাবল শুটিংয়ে পদ্ধতিসমূহ বিভিন্ন কার্যাবলী, পরীক্ষা এবং পদ্ধতিগত আকারে সমন্বয় পদ্ধতিতে অধিক ফলপ্রসূ নির্ভর করা যেতে পারে। যেরকম যখন ট্রাবল শুটিং সংঘটিত হয় বন্ধুরা, যখন কি ট্রাবল শুটিং সংঘটিত হয় বা যখন কোনো ট্রাবল দেখা দেয়, যদি আমি সেই সমস্যাটিকে সঠিক রূপে চিহ্নিত করতে পারি, তাহলে কি সেটাকে সমাধান করা কি খুব সহজ হয়ে যায়। নাহলে কি একটা সমস্যা সংঘটিত হলে সবগুলো সিস্টেমকে আমাকে দেখতে হবে। এটা কি একটা সময় সাপেক্ষ এবং কি আর্থিকভাবে কি অপচয়ের মুখোমুখি হতে হবে। তাহলে কি আমার যখন কোনো ট্রাবল দেখা দিবে, সেটা কি কারণে হয়েছে, সেই কারণটি আমার সুনির্দিষ্টভাবে কি চিহ্নিত করতে হবে। মোটরযানের সব পদ্ধতিতেই কোনো না কোনো কিছু সমস্যাটি ঘটতে দেখা যায়। যেমন কি ইলেকট্রিক্যাল
সিস্টেমে ইলেকট্রিক্যাল সমস্যা হতে পারে, যেরকম ইগনিশন সিস্টেমে কি সমস্যা হতে পারে, ট্রান্সমিশন সিস্টেমের সমস্যা হতে পারে, ব্রেক সিস্টেমের সমস্যা হতে পারে। আমরা কি মাঝে মধ্যে শুনি কি ব্রেক ফেল করে, তাই না? তাহলে কি ব্রেক সিস্টেমে কি তখন কি ট্রাবল দেখা দেয়, তাই না? তারপর স্টিয়ারিং সিস্টেমের সমস্যা হতে পারে, যে গাড়ি কি আমি ডানে বামে কি নাড়াতে পারছি না, না গাড়ি কি ঘোরাতে পারতেছি না। এরকম ফুয়েল সিস্টেমের সমস্যা হতে পারে, যে ফুয়েল লাইন কি ফেটে যেতে পারে, তাই না? আমার ইঞ্জিন চলতেছে, হঠাৎ করে কি ফুয়েল লাইন কি ফেটে গেল, তো এটা হচ্ছে কি ফুয়েল সিস্টেমের একটা ট্রাবল। তো এর কারণটা কি, যদি হোস পাইপ যদি তার লাইফ টাইম শেষ করে ফেলে, তাহলে হয়তো সে তার টেম্পার শেষ হওয়ার কারণে সে কি নষ্ট হয়ে গেছে, তাহলে কি আমার হোস পাইপ চেঞ্জ করতে হবে ফুয়েল লাইনের। তো এরকম বিভিন্ন যে কারণগুলোতে ট্রাবল সংঘটিত হবে, সেই কারণগুলোকে আমাকে কি চিহ্নিত করতে হবে। তো এই অটোমোটিভ ফিল্ডে অর্থাৎ কি অটোমোবাইল সেক্টরে আমার ট্রাবল শুটিংয়ের গুরুত্বটা আসলে কি, বা কেন আমি এই ট্রাবল শুটিং করব, কি লাভ পাবো যদি আমি এই ট্রাবল শুটিংটা করি। যদি আমার একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়, একটি মোটরযান বন্ধ থাকে, তাহলে কি মোটরযান দ্বারা আমি যে কাজটি করতে পারতাম সেই কাজটি অবশ্যই আমি করতে পারবো না। তাহলে কি এটা হচ্ছে কি আমার একটা সমস্যা। আর যদি কি সেই সমস্যাটি উদ্ঘাটন করে, সেই সমস্যাটির কারণ চিহ্নিত করে যদি আমি সেটাকে সমাধান করতে পারি, তাহলে কি আমি সেই মোটরযান দ্বারা আমার প্রয়োজনীয় কার্যাদি সম্পূর্ণ করতে পারবো, তাই না? তো আধুনিক যুগ পরিবর্তন হচ্ছে এবং এর সাথে কি যানবাহনের প্রকৃতি, গতি ও দ্রুত পরিবর্তনের কারণে কি অটোমোটিভ অজস্র সমস্যা করতে দেখা যায়। যেহেতু আগেকার অটোমোবাইলে যারা দেখে থাকবে যে আগেকার অটোমোবাইল যেহেতু কি সিস্টেম সংখ্যা কম ছিল, সিস্টেম সংখ্যা কম থাকার কারণে কি আমার সমস্যা দিয়েও কিন্তু কম ছিল। এখন কি আমরা জেনে থাকি বা দেখে থাকি যে আমাদের সবগুলো ইঞ্জিনই কি আধুনিক ইঞ্জিন, সেগুলো কি বিভিন্ন সেন্সরের সমন্বয়ে চলে, বিভিন্ন সিস্টেমের সমন্বয়ে চলে। তো এই সিস্টেম, সেন্সর এসব থাকার কারণে আমার সমস্যা দিয়েও কি বিভিন্ন ধরনের সমস্যা দিয়েও কি বেশি দেখা দেয়, তাই না? তো এই সমস্যা দিয়ে দেখা দেওয়ার কারণে কি আমাদের বেশি ধরনের চিন্তা করতে হয়, বেশি পরিমাণ চিন্তা করে সেই সমস্যা দিকে আমার চিহ্নিত করতে হয়। একটি মোটরযান যখন চালু করা হয় অথবা কি চালানো হয়, তখন কি এতে কি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, অথবা কি শপে অর্থাৎ কি কারখানায় বা হচ্ছে কি যেখানে কি ওয়ার্কশপ আছে আমার, এই ওয়ার্কশপে যখন আমি মোটরযান নিয়ে কাজ করি বা যখন কি আমি কোনো মোটরযান ড্রাইভ করি, তখনই কিন্তু আমার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। মোটরযানকে সঠিক স্টার্টিং, রানিং অথবা কি ড্রাইভিং করতে অনেক সমস্যার সম্মুখীনের কারণসমূহ নিরীক্ষণ এবং প্রতিকার প্রভৃতি সম্পাদন করতে হয়। যখন আমি কোনো মোটরযান পরিচালনা করব, তখন কি এই মোটরযান পরিচালনা করতে গিয়ে কি আমি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হব। তো এই সমস্যাগুলোকে পূর্বেই কি আমার সমাধানের অভিজ্ঞতা থাকতে হবে, সমস্যা নির্ণয়ের কি কারণ বা সমস্যা নির্ণয়ের পদ্ধতি আমার জানা থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যাপারে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া এবং সিস্টেম ডায়াগনোসিস একটি ভেহিকলের মধ্যে সমস্যাসমূহ চিহ্নিত করা খুবই প্রয়োজন। ভেহিকলে সমস্যা হবে, এটাই স্বাভাবিক। সমস্যাসমূহকে চিহ্নিত করা হচ্ছে কি আমার কাজ। যখন আমি একটি অটোমোবাইল শপে একটি সমস্যা নিয়ে কি আমি যাই, তখন কিন্তু যারা অটোমোবাইল শপে কাজ করে তারা আমার থেকে কি বিভিন্ন ধরনের ডাটা নেয়, বিভিন্ন ধরনের তথ্য এই জন্য নিয়ে তারা কি যাতে কি সহজে সমস্যাটি চিহ্নিত করতে পারে। সেই জন্য যেরকম তোমার ব্রেক সিস্টেম কাজ করতেছে না তোমার মোটরযানে, তাহলে তারা কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারে যে কখন থেকে ব্রেক সিস্টেম কাজ করতেছে না, তারপর হচ্ছে যে এর আগেও কি সমস্যা হয়েছিল কিনা, তারপর হচ্ছে তারা কি সচক্ষে দেখবে। এইসব জিনিস বিবেচনা করে তারা কি একটি সিদ্ধান্তে উপনীত হবে। এবং ট্রাবল শুটিং পদ্ধতিকে অবশ্যই কি পরিষ্কার জ্ঞান থাকতে হবে। একজন ড্রাইভার সে ভালো ড্রাইভ করতে পারে, কিন্তু কি সে কি ট্রাবল শুটিং নাও জানতে পারে। তো এই জন্যই কিন্তু আমরা গাড়ি যখন সমস্যা হয় তখন কিন্তু আমরা সেটা কি ওয়ার্কশপে নিয়ে যাই, তাই না? তো কারণ কি ওয়ার্কশপে যারা কাজ করে তারা কি অনেক দক্ষ থাকে, তারা এসব সমস্যা কি প্রতিনিয়তই সমাধান করে থাকে। তো যে ট্রাবল শুটিং করবে তার অবশ্যই কি পরিষ্কার জ্ঞান থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ট্রাবল শুটিং যদি করি তাহলে কি কি সুবিধা আরও আমরা পাবো সেসব যদি আমরা লক্ষ্য করি। কোনো মোটরযানের ত্রুটি বা সমস্যাদি সঠিকভাবে চিহ্নিত করার পর তার মেরামত করার পদক্ষেপ গ্রহণ করতে হয়। একটি পদক্ষেপ এবং সিস্টেম ডায়াগনোসিস একটি ভেহিকলের ত্রুটি চিহ্নিত করতে খুবই প্রয়োজন। যদি আমি কোনো সমস্যার সম্মুখীন হই তাহলে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই সমস্যার ত্রুটি অর্থাৎ সমস্যার কারণটা চিহ্নিত করার জন্য। একটি মোটরযানের মধ্যে অনেক জটিলতা এবং সমস্যাটি চিহ্নিত করে প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তন করা লাগতে পারে। যেরকম কি আমার একটি মোটরযানে এরকম একটি সমস্যা হলো, যেরকম আমরা ফুয়েল লাইন নিয়ে আলোচনা করছিলাম, যে ফুয়েল লাইনে এরকম সমস্যা হয়েছে,
ফুয়েল লাইনে এরকম সমস্যা হয়েছে যে ফুয়েল লাইনটা কি ছিঁড়ে গেছে, ফুয়েল লাইনটা কি নষ্ট হয়ে গেছে, তাহলে কি ফুয়েল লাইন হয়তো আমার চেঞ্জ করা লাগতে পারে, তাই না? তো তারপর আবার অনেক সময় হচ্ছে কি ফুয়েল লাইন যে হোস ক্লাম দিয়ে আটকানো থাকে সেই ক্লামটাও কি নষ্ট হয়ে যেতে পারে, তাহলে কি প্রয়োজন অনুযায়ী কি আমার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি কি আমার ফুয়েল লাইনের হোস ক্লাম নষ্ট হয় তাহলে কি ফুয়েল লাইনের হোস ক্লামটা আমার পরিবর্তন করতে হবে। আর যদি কি ফুয়েল লাইনের কি হোস পাইপ নষ্ট হয়ে যায় তাহলে কি আমার ফুয়েল লাইনের পাইপটাই পরিবর্তন করতে হবে। এরকম সমস্যাদি দেখে সেই অনুযায়ী কি আমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমাকে যদি শুনতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে লিখে জানাবে, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তো আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী স্লাইডে দেখি আমাদের কি আছে, যে অটোমেটিক ফিল্ডে ট্রাবল শুটিংয়ে কী কী সুবিধা আমি পাবো যদি আমি ট্রাবল শুটিং করে থাকি। মোটর ভেহিকেলের প্রতিটি ইউনিটের ক্রিয়ার উপর পরিষ্কার জ্ঞান প্রয়োগ করা সমস্যাদি উদ্ঘাটন করতে সহায়ক হয়। যদি আমি ট্রাবল শুটিং জানি তাহলে কি আমার সমস্যা উদ্ঘাটন করা কি খুব সহজ হবে। ভেহিকেলের বিভিন্ন পদ্ধতিতে কী ধরনের সমস্যা হতে পারে তা জেনে আগাম সমাধানকল্পের ব্যবস্থা করলে সেই সমস্যার কারণে মোটরযান দুর্ঘটনায় পতিত হতে পারে না। যেরকম কি আমরা মোটরযান ড্রাইভ করি তারা কিন্তু জানি যে এই মোটরযানে কী কী সমস্যা হতে পারে। তো সেই অনুযায়ী যদি কি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আগেই গ্রহণ করে থাকি তাহলে কি অনেক সমস্যায় কি আমরা ফেস করব না, আর যদিও ফেস করি সেটা কি সহজেই কি আমরা সমাধান করতে পারবো, তাই না? তারপর হচ্ছে ভেহিকেলের বিভিন্ন পদ্ধতির সমস্যা দিয়ে পরিকল্পনা মোতাবেক দ্রুত ধরা এবং নির্ভুল এলাকা চিহ্নিত করতে পারলে তার আশাপথ কার্যকরী ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে তড়িৎ সচেষ্ট হওয়া যায়। আমরা যে জিনিসটা ইতিপূর্বে বলেছি, যদি কি আমি নির্দিষ্টভাবে সমস্যা চিহ্নিত করতে পারি তাহলে কি সে কাজটি খুব সহজ হয়ে যায় ট্রাবল শুটিংয়ে, তাই না? যখন তুমি সমস্যাটি সঠিকভাবে চিহ্নিত করতে পারবে তাহলে কি তুমি সেই অনুযায়ী কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেই সমস্যাটিকে সমাধান করতে পারবে। তো আমরা আরও যে সুবিধা পাবো যদি আমরা ট্রাবল শুটিং কার্যাবলী অর্জন করতে পারি তাহলে কি এই সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অবশ্যই আমাকে থাকতে হবে। যেরকম আমরা একটি সমস্যা নিয়ে আলোচনা করি, যেহেতু আমাদের ট্রাবল শুটিং মানে ট্রাবল হচ্ছে সমস্যা, শুটিং হচ্ছে কি সেই অনুযায়ী কি সমস্যা অনুযায়ী কি প্রতিকার করা। তো এই যে বিষয়টি আছে অটোমোবাইল ট্রাবল শুটিং অ্যান্ড ড্রাইভিং, এই বিষয়টি পুরোটাই হচ্ছে কি এই ট্রাবল শুটিং নিয়ে আলোচনা। অর্থাৎ কি আমাদের ইঞ্জিনের বিভিন্ন ধরনের সিস্টেম আছে, কোন কোন সিস্টেমে কী সমস্যা হতে পারে এবং তাদের প্রতিকারটা কী। তো এটাই হচ্ছে কি আমাদের এই বিষয়ের আলোচনা। এবং শেষের দিকে আছে ড্রাইভিং, যদি আমরা সম্ভব হয় আমাদের যে ড্রাইভিং সিমুলেটর আছে একটি, সেটা দিয়ে কি আমরা চেষ্টা করব ড্রাইভিং সম্বন্ধে কিছুটা জ্ঞান আরোহণের জন্য। তো যেরকম আমার ইঞ্জিনে একটি সমস্যা হচ্ছে বা আমার অটোমোবাইলে একটি সমস্যা হচ্ছে, ইঞ্জিন স্টার্ট হয় না। অটোমোবাইলে কি অবশ্যই একটি ইঞ্জিন আছে, তো ইঞ্জিন স্টার্ট নাও হতে পারে। এই ইঞ্জিন স্টার্টের কারণগুলো কি, ইঞ্জিন স্টার্ট না হওয়ার কারণগুলো কি, সেগুলো কি আমাকে জানতে হবে। ইঞ্জিন স্টার্ট না হওয়ার কী কারণ থাকতে পারে, আমরা সবাই জানি যারা সপ্তম সেমিস্টারে অধ্যয়নরত আছি যে স্টার্টিংয়ের সময় কি আমার একটি স্টার্টার মোটর প্রয়োজন হয়। এই স্টার্টার মোটর কি আমার একটা অধিক এম্পিয়ার নেয়, অধিক এম্পিয়ার নিয়ে কি স্টার্টার মোটর পরিচালিত হয় এবং স্টার্টার মোটরের সাহায্যে কি ইঞ্জিনকে কি ঘোরানো হয়। তো এই স্টার্টার মোটর যদি অধিক পরিমাণ এম্পিয়ার নেয়, মনে করো একটা স্টার্টিংয়ের সময় একটা ইঞ্জিনে কি 300 থেকে 450 এম্পিয়ার প্রয়োজন হতে পারে। তো এই সঠিক এম্পিয়ার যদি স্টার্টার মোটরে না থাকে তাহলে কি আমার স্টার্টার মোটরের সমস্যা হতে পারে বা আমার ইঞ্জিন স্টার্টের সমস্যা হতে পারে। যে কি সমস্যা হচ্ছে কি ইঞ্জিন স্টার্ট হয় না। তো কারণটা কি, ইগনিশন কারেন্টে কি ঘাটতি, অর্থাৎ কি যে পরিমাণ এম্পিয়ার দরকার ছিল সেই পরিমাণ কি এম্পিয়ার ব্যাটারি থেকে যাচ্ছে না। তারপর হচ্ছে ব্যাটারি ইগনিশনের জন্য ব্যাটারি দুর্বল, অর্থাৎ কি ব্যাটারি কি ডিসচার্জ অবস্থায় আছে, ব্যাটারি কি সঠিক পরিমাণে কি চার্জ নেই। তারপর হচ্ছে অপর্যাপ্ত ইগনিশন স্পার্ক, যে পরিমাণ স্পার্ক হওয়া প্রয়োজন ছিল তো সেই স্পার্ক হচ্ছে না, সেই জন্য কি আমার ইঞ্জিন কি স্টার্ট হচ্ছে না। তো এই ইগনিশন কারেন্টের ঘাটতি যদি থাকে তাহলে কি আমি প্রতিকারটা কি করব, মানে আমি সমাধানটা কি করব। সমাধানটা হচ্ছে কি ইগনিশন সুইচ অন করা, ফ্লাশ লাইট দ্বারা কি লাইট কন্ট্রোল করা। এই কাজটা যদি করি তাহলে কি আমার ইগনিশন কারেন্টের যে ঘাটতি সেটা হচ্ছে কি পূরণ হতে পারে। অথবা কি আমি ব্যাটারি সমস্যা থাকতে পারে, যে ব্যাটারি যদি ডিসচার্জ অবস্থা থাকে তাহলেও কি তার থেকে আমি সঠিক এম্পিয়ার কি পাবো না, তাহলে আমার ব্যাটারি পরিবর্তন করতে হবে, অথবা কি আমার ব্যাটারি কি চার্জ দিতে হবে। তারপর হচ্ছে ব্যাটারি ইগনিশনের জন্য ব্যাটারি দুর্বল,
এর জন্য আমি কি করব, ব্যাটারি দুর্বল হলে ব্যাটারি কি পূর্ণ চার্জ করব, অথবা যদি কি চার্জ করেও না হয় তাহলে কি আমি ব্যাটারি পরিবর্তন করব। তারপর হচ্ছে অপর্যাপ্ত ইগনিশন স্পার্ক যদি হয় তাহলে আমি কি করব, স্পার্ক প্লাগ গ্যাপ সঠিক পরিমাণ রাখবো। আমি নর্মালি আমার স্পার্ক প্লাগ গ্যাপ যদি 0.4 থেকে 0.6 বা 5 মিলিমিটার থাকে, তো স্পেসিফিকেশন অর্থাৎ ইঞ্জিন নির্মাতা যারা আছে তারা আমাদেরকে যেভাবে কি স্পেসিফিকেশনে বলে দিয়েছে যে স্পার্ক প্লাগ গ্যাপ কত রাখতে হবে, সেই অনুযায়ী কি আমি স্পার্ক প্লাগ গ্যাপ সেট করে দিব। তো এভাবে কি আমি উপসর্গে দেখে তার কারণ নির্ণয় করে আমি কি প্রতিকার করতে পারি। এসব হচ্ছে কি আমার প্রতিকার। তো এসব কি প্রতিকার আমি যদি আমি সম্ভাব্য কারণগুলো জানি তাহলে কি আমি এই প্রতিকারগুলো কি করতে পারবো, তাই না? এই যেরকম একটি স্টার্টিং মোটর আমরা দেখতে পাচ্ছি, স্টার্টিং মোটর সম্বন্ধে আমাদের মোটামুটি সবারই ধারণা আছে। আমরা ইতিপূর্বে স্টার্টিং মোটর দেখেছি গত সেমিস্টারে, যে এটা হচ্ছে একটা স্টার্টিং মোটর। এই ইঞ্জিন স্টার্টিং এর ক্ষেত্রে এই স্টার্টিং মোটর একটি অপরিহার্য উপাদান। এই স্টার্টিং মোটর হচ্ছে এই যে স্টার্টার গিয়ার আছে, এই স্টার্টার গিয়ারটাই কিন্তু আমার ফ্লাইহুইলকে কি ঘুরিয়ে দেয়, অর্থাৎ ইঞ্জিনের কি অল স্টককে কি সমাপ্ত করে দেয়, অল স্টককে সে রানিং স্টকে নিয়ে যায়। তো এই স্টার্টিং মোটরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কি আমার ইঞ্জিন স্টার্ট হবে না। তো আমার সঠিক কারণটা জানতে হবে, সেই অনুযায়ী কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো ট্রাবল শুটিং চেকলিস্ট ব্যবহারের সময় যেসব পয়েন্টসমূহ আমার মনে রাখতে হবে বা স্মরণ রাখতে হবে সেগুলো হচ্ছে, মোটরযান কোনো পদ্ধতির কোন যন্ত্রাংশের সমস্যা বা কোনো যন্ত্রাংশের কারণে পদ্ধতিতে সমস্যা হচ্ছে, সেই জিনিসটিকে আমার খেয়াল রাখতে হবে যে কোন পদ্ধতির কারণে বা কোন সিস্টেমে কোন সমস্যা হচ্ছে সেটি আমার ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে মোটরযানের কী অবস্থা এবং কেন কাজ করছে না সেটিকে আমাকে কি পূর্বে চিহ্নিত করতে হবে। প্রথমে আমি সমস্যা চিহ্নিত করব, তারপর সেই অনুযায়ী কি আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তারপর হচ্ছে পদ্ধতি এবং যন্ত্রাংশে সমস্যা সময়ের কারণ কি সেটাকে আমি নির্ণয় করব। তারপর হচ্ছে পরীক্ষা বা চেক করার সময় ফুয়েল ট্যাঙ্কে প্রয়োজন হলে কি ফুয়েল পূরণ করব। যেরকম কি আমি অন্য একটি সমস্যার কারণে আমি ইঞ্জিনকে বন্ধ করেছি, সেই সমস্যাটি আমি দেখলাম। তারপর হচ্ছে পাশাপাশি আমি আমার নজর গেলে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কে, যদি ফুয়েল ট্যাঙ্কে অপর্যাপ্ত ফুয়েল থাকে তাহলে কি আমার তখন কি ফুয়েলটাও পূরণ করে দিতে হবে। না হলে কি কিছুক্ষণ পরে হয়তো কি এই ফুয়েল কমে যাওয়ার দরুন কি আমার ইঞ্জিন আবার কি বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি যখন আমি একটি সমস্যা সমাধান করব তার পাশাপাশি যদি অন্য কোনো সমস্যা আমি দেখি আমার নজরে আসে তাহলে কি আমি সেই সমস্যাটিও কি চিহ্নিত করব। একজন লিখেছে যে আকাশ স্যার আপনার নেটে মনে হয় প্রবলেম আছে। হইতে পারে, আমরা আসলে ওয়াইফাই নেট ব্যবহার করতেছি, তো এই ওয়াইফাইটা মাঝে মধ্যে সমস্যা হয়। তো আশা করি যে আমরা এর পরবর্তীতে মোবাইল নেট ব্যবহার করে নির্বিচ্ছিন্নভাবে ক্লাস নেওয়ার ব্যবস্থা করব, বা কর্তৃপক্ষকে আমরা এই ব্যাপারে অবহিত করব যেন কি তারা এই ব্যাপারে কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তো এই ট্রাবল শুটিংয়ে চেকলিস্ট ব্যবহারের সময় যে পয়েন্টগুলো মনে রাখতে হবে এইসবের মধ্যে এগুলো হচ্ছে কি অন্যতম। এছাড়াও কি আমাদের যেসব পয়েন্ট মনে রাখতে হবে সেগুলো হচ্ছে সমস্যাযুক্ত যন্ত্রাংশ মেরামত অথবা পরিবর্তন করা যুক্তিযুক্ত, অর্থাৎ যেসব যন্ত্রাংশে কোনো সমস্যা বা ত্রুটি দেখা দিয়েছে সেসব সমস্যাটি কি চিহ্নিত করা এবং প্রয়োজনে কি সেগুলো কি পরিবর্তন করা। যেরকম কি প্রত্যেকটা জিনিসের কি একটি লাইফ টাইম থাকে, প্রত্যেকটা ইঞ্জিনের পার্টসের একটি লাইফ টাইম থাকে। এই লাইফ টাইমের পরে সেটা কি অকার্যকর হয়ে যায়, তো এই লাইফ টাইমের পরে সেগুলো কি আমার পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে মানে যেসব সূক্ষ্ম ফাঁক জাতীয় জিনিস আছে, যেরকম স্পার্ক প্লাগের গ্যাপ একটি নির্দিষ্ট মাপে রাখতে হবে, তো সেই সব গ্যাপকে আমার একটি সূক্ষ্ম পরিমাপক যন্ত্র দিয়ে কি পরিমাপ করতে হবে। এসব কি আমার যখন আমি ট্রাবল শুটিং করবো, অর্থাৎ কি আমি সমস্যা চিহ্নিত করবো বা সমস্যার প্রতিকার করবো, তখন কিন্তু আমার এই জিনিসগুলো কি মনে রাখতে হবে। স্পার্ক প্লাগ গ্যাপ যেটা আমার রাখতে হবে সেটা হচ্ছে আমি নর্মালি ফিলার গ্যাস দিয়ে রাখি, এটা কিন্তু অন্য কোনো যন্ত্রাংশ দিয়ে কি সেটা পরিমাপ করলে কি সেটা সঠিক হবে না, ফিলার গ্যাস দিয়ে পরিমাপ করতে হবে। তারপর সে কোনো যন্ত্রাংশ খোলা হলে তার স্পেসিফিকেশন, কার্যকাল, যন্ত্রাংশের অবস্থা প্রভৃতি বিবেচনা করে পূর্ণ সংযোগ অথবা কি পরিবর্তন করতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে কোনো যন্ত্রাংশ খুলতে বা পুনঃসংযোগ করতে নির্দিষ্ট টুলস, ইকুইপমেন্ট প্রভৃতি ব্যবহার করতে হয়। অর্থাৎ কি আমি যেই জিনিসটি খুলবো বা যে জিনিসটি আমি সমস্যা চিহ্নিত করতে পেরেছি, তো সেই জিনিসে যখন আমি কাজ করতে যাব, যে সিস্টেমে যখন আমি কোনো কাজ করতে যাব, তো সেখানে কি যে টুলস আমার ব্যবহার করার প্রয়োজন, অর্থাৎ সেই জিনিসটি খুলতে আমার যে টুলস প্রয়োজন আমি কিন্তু সেই টুলসটাই ব্যবহার করব। অন্যথায় কিন্তু কি আমার
সিস্টেমের সমস্যা হতে পারে, আমার কি ওই ওই যন্ত্রটি ভেঙে যেতে পারে। যেরকম মনে করো একটি 10 মিলিমিটার মাপের বোল্ট আছে, তো সেটাকে আমার 10 মিলিমিটার স্প্যানার দিয়ে খুলতে হবে। সেটাকে যদি আমি কি 11 মিলিমিটার স্প্যানার দিয়ে খুলতে চাই, তাহলে কিন্তু সেটাকে আমি খুলতে পারবো না। আর যদিও খুলতে পারি, তাহলে কি সেটা কি নষ্ট হয়ে, তার থ্রেডটা কি কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এরকম কি সঠিক টুলস আমাকে ব্যবহার করতে হবে আমার প্রয়োজনীয় সমস্যাটি সমাধান করার জন্য। এবং হচ্ছে যে মনে করো যে আমার এরকম ইঞ্জিনে কিছু স্পর্শকাতর জিনিস আছে, যেখানে কি আমার সঠিক পরিমাপে টাইট দিতে হয়। সেরকম কি যে ক্র্যাঙ্কশ্যাফটের যে বিগেন বিয়ারিং আছে, মেইন বিয়ারিং আছে, এসবে কি আমার একটি নির্দিষ্ট মাপে কি টর্ক রেঞ্চের মাধ্যমে কি আমার টাইট দিতে হবে। তো সেখানে কি আমি কি টর্ক রেঞ্চে ব্যবহার করব। আমি যদি কি হাতে টাইট দিই, সেই নির্দিষ্ট মাপ কিন্তু আমি হাতে মেজার করতে পারবো না। অর্থাৎ যেখানে কি আমার যে টুলস ব্যবহার করার প্রয়োজন, সেখানে কি আমার সেই টুলসটি ব্যবহার করতে হবে। এবং নির্দিষ্ট পদ্ধতির যন্ত্রাংশগুলিকে একটি নিরাপদ ট্রেতে রাখতে হবে। আমি যখন ইঞ্জিনের ট্রাবল শুটিং করব, আমার বিভিন্ন জিনিসই খোলা প্রয়োজন হতে পারে। তো এইসব জিনিস খোলার পরে আমি সঠিকভাবে কি সেগুলোকে সংরক্ষণ করব। অন্যথায় কি সেটিকে আমি পরবর্তীতে হয়তো পাবো না, বা সেটি হারিয়ে যেতে পারে। তার জন্য কি আমার কাজে বিঘ্ন ঘটতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে কি একটি পদ্ধতি বা যন্ত্রাংশ পরীক্ষা বা চেক করে পূর্ণ কার্যবিধি করতে হলে সেই পদ্ধতি বা যন্ত্রাংশের আনুষঙ্গিক সকল যন্ত্রাংশই নিরীক্ষণ, মেরামত, পরিবর্তন, পূর্ণ সংযোজন করতে হয়। অর্থাৎ আমি একটি সিস্টেমে যখন কাজ করতে যাব, আমি আগেও বলেছি, তখন তার আশেপাশে যদি অন্য কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটিওকে আমি সমাধান করার চেষ্টা করব। তারপর হচ্ছে নির্দিষ্ট পদ্ধতির যন্ত্রাংশ খুলে কি একটি নিরাপদ ট্রেতে আমি রাখবো, সেটা আলোচনা করছি। তারপর আমাদের আরও যে কি পয়েন্টগুলো মনে রাখতে হবে এই ট্রাবল শুটিংয়ের সময়, সেগুলো হচ্ছে কি ট্রাবল শুটিং চেকলিস্ট এবং সময় বিশেষ সতর্কতার আওতায় ইঞ্জিন ম্যানুয়াল দেখে তা মেরামত করতে হবে। আমার ইচ্ছা মতো কিন্তু আমি মেরামত করতে পারবো না। যেরকম কি স্পার্ক প্লাগের যে গ্যাপটা রাখা হয়, সেটা কিন্তু আমার ইচ্ছা মতো আমি রাখতে পারবো না। এই ইঞ্জিন ম্যানুয়াল বা স্পেসিফিকেশনে যেরকম দেয়া আছে, সেইভাবেই কি আমাকে রাখতে হবে। ঠিক আছে। তো যেরকম ক্র্যাঙ্কশ্যাফট এন্ড প্লে, এটা কত হবে, এটা নির্মাতা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু আমার ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই অনুযায়ী কি আমার গ্যাপগুলো রাখতে হবে। দেখো এখানে একটা কথা আছে কি, প্রিভেন্টিভ মেইনটেনেন্স ক্যান রিডিউস মেশিনারি রিপেয়ার বিল বাই 25%। অর্থাৎ কি, যদি তুমি কি সঠিকভাবে মেনটেনেন্স করো, অথবা কি মেনটেনেন্সে মানে কি কি সমস্যা হইতে পারে, সেই সমস্যাগুলো যদি তুমি পূর্বে চিহ্নিত করে সেই অনুযায়ী তুমি ব্যবস্থা নিতে পারো, তাহলে কি তোমার রিপেয়ার বিল অর্থাৎ কি মেনটেনেন্স বিল তোমার 25% কিন্তু কমে যাবে। ঠিক আছে। তাহলে কি এটা আমাদের জন্য একটা বিশাল পাওনা। যদি আমার 25% মেনটেনেন্স বিল কমে যায়, তাহলে কি আমার মেনটেনেন্স খরচ কি অনেকাংশেই কমে যাবে। তো এই জন্য কি যেই সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোর কারণে কি আমার কি করা প্রয়োজন, বা এই সমস্যাগুলো চিহ্নিত করতে আমার কি কি যন্ত্রপাতি প্রয়োজন, কি মেশিনারিজ প্রয়োজন, সেসব যদি কি আমি পূর্বেই চিহ্নিত করতে পারি বা পূর্বেই কি আমি ঠিক করে রাখতে পারি, তাহলে কি আমার মেনটেনেন্স করা কি খুব সহজ হয়ে যাবে। আর মেনটেনেন্স করা যদি সহজ হয়, তাহলে কি আমার সময় এবং অর্থ দুটোই কি বাঁচবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি এই অধ্যায়ে পড়াশোনা ছিল কি আমাদের অটোমোটিভ ইঞ্জিনের ট্রাবল ডায়াগনোসিস। তো ট্রাবল আমরা জানলাম, তাই না। ট্রাবল কি, কোনো সমস্যা সঠিকভাবে চিহ্নিত করে তার প্রতিকার করা হচ্ছে কি ট্রাবল শুটিং। অর্থাৎ যখন কোনো মোটরযানের যন্ত্রাংশের কোনো সমস্যার কারণে ট্রাবল বা সমস্যা ঘটে, তখন সেই সমস্যাটি উদ্ঘাটন এবং সেটা যথাযথভাবে প্রতিকার বা সমাধান করা হচ্ছে কি ট্রাবল শুটিং, তাই না। এটা হচ্ছে কি ট্রাবল শুটিং। আর আরেকটি হচ্ছে কি এবং ডায়াগনোসিস। অধ্যায়ের পড়াশোনা ছিল আমাদের অটোমোবাইল ইঞ্জিনের ট্রাবল এবং ডায়াগনোসিস। তো আমরা ট্রাবল শুটিং জানলাম, এখন আমরা কি জানবো যে ডায়াগনোসিস কি আসলে, ডায়াগনোসিস জিনিসটা কি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে অনেকেই যুক্ত আছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে, তাহলে তাহলে কি আমাকে প্রশ্ন করতে পারো। আমি তোমাদের কমান্ড দেখে সে অনুযায়ী কি উত্তর দেওয়ার চেষ্টা করব।
একজন লিখছে যে নন ফ্ল্যাশ রেট লাইট দ্বারা কি লাইট কন্ট্রোল প্রক্রিয়াটি প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়ে দিলে উপকার হবে। অবশ্যই, যদি আমরা কি সশরীরে যখন আমরা ক্লাসে আসবো, যখন এই মহামারী থেকে আমরা পরিত্রাণ পাবো, আমরা কলেজে ক্লাস করতে আসবো, তখন অবশ্যই প্র্যাকটিক্যালি এসব আমরা দেখানোর চেষ্টা করবো যদি আমাদের ফেসিলিটি থাকে। তো আমরা ট্রাবল শুটিং কি সে জানলাম। আর একটা হচ্ছে কি ডায়াগনোসিস। মোটরযানকে সঠিক স্টার্টিং, রানিং অথবা কি ড্রাইভিং করতে অনেক সমস্যার কি সম্মুখীন হতে হয়। সেগুলো সম্ভাব্য কারণসমূহ চিহ্নিত করা, নিরীক্ষণ এবং কি প্রতিকার প্রভৃতি সম্পাদন করাকে কি ডায়াগনোসিস বলা হয়। তাহলে কি ট্রাবল শুটিং আমরা কি জানছি, সমস্যা দিয়ে চিহ্নিত করবে, তারপর হচ্ছে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর ডায়াগনোসিস হচ্ছে কি, সেগুলো সম্ভাব্য কারণসমূহ চিহ্নিত করা, নিরীক্ষণ এবং প্রতিকার। চিহ্নিত করবে, নিরীক্ষণ করবে এবং কি প্রতিকার করবে। এখানে কি নিরীক্ষণ শব্দটা কি অ্যাড হয়েছে, এটা হচ্ছে কি ডায়াগনোসিস। দেখো, অটোমোবাইল লাইট সিস্টেম ট্রাবল শুটিং, এটা কি হেডলাইট এইমিং করা হচ্ছে। এই এইমিংটা কি ট্রাবল শুটিং, মানে সে রাস্তার মধ্যে এই হেডলাইট এইমিং এর কারণে কি সে সমস্যাদের সম্মুখীন হয়েছে, তাই না। এখন কি এই এইমিংটা কি তার অ্যাডজাস্ট করতে হবে। এই হেডলাইট এইমিং সম্বন্ধে আমরা অন্য বিষয়ে আলোচনা আছে। হেডলাইট এইমিং হচ্ছে যে হেডলাইটের আলোটা তোমার কোন জায়গায় পড়তেছে, কিভাবে পড়বে, সেটাকে সঠিক মাপে কি নির্ধারণ করা হচ্ছে হেডলাইট এইমিং। তো হেডলাইট এইমিং যদি সমস্যা হয় সেটা হচ্ছে কি, যে সেটা যখন কি সমস্যাটা সমাধান করা হবে সেটা হচ্ছে কি ট্রাবল শুটিং। হেডলাইট এইমিং সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে ট্রাবল, আর সেটা কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সেটা হচ্ছে কি শুটিং, অর্থাৎ কি ট্রাবল শুটিং, হেডলাইট এইমিং করা। আমরা যদি আরেকটি জিনিস দেখি যে ডায়াগনোসিস কি। দেখো, একজন ইঞ্জিনিয়ার একটি ইঞ্জিনকে পর্যবেক্ষণ করতেছে, সেটা কি হবে। এখানে ইঞ্জিনে কি বিভিন্ন ধরনের সিস্টেম আছে। আধুনিক যে ইঞ্জিনগুলো আছে এগুলো কি ইএফআই ইঞ্জিন বলো, তারপর হচ্ছে যে হাইব্রিড ইঞ্জিন বলো, এসব ইঞ্জিন কি বিভিন্ন সেন্সর দ্বারা পরিচালিত হয়, এবং এখানে কি ইসিইউ থাকে। ইসিইউ থেকে বিভিন্ন ধরনের ডাটা আমি আমার ল্যাপটপে নিয়ে যেতে পারি, সেখানে কি আমি নিরীক্ষণ করতে পারবো, যে ডাটাগুলো আমি অ্যানালাইসিস করতে পারবো। এই অ্যানালাইসিসের যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে কি ডায়াগনোসিস। তাহলে কি আমার ট্রাবল শুটিং এবং ডায়াগনোসিস জিনিসটা কি সেটা কি আমরা বুঝতে পারলাম। একজন লিখে যে স্যার উইকলি 2 days প্র্যাকটিক্যাল ক্লাস কবে থেকে শুরু হবে। এটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। যদি সিদ্ধান্ত হয় আমরা গ্রুপে তোমাদেরকে নোটিশ দিয়ে দেব, সে অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ট্রাবল শুটিং এবং ডায়াগনোসিস কি সেটাও কি জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার নলেজের মধ্যে থাকে। তো আমি দেখি কোনো প্রশ্ন আছে কিনা, যে যাবৎ কারো কোনো প্রশ্ন আছে কিনা। না, এরকম কারো কোনো আমি প্রশ্নের কোনো সমস্যা নাই, নেট ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ আমার ক্লাসে ছিল। যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন আমাকে প্রশ্ন করতে পারো। আমাদের ক্লাসের এখনো 5-7 মিনিট সময় বাকি আছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে আমরা কলেজে নেট ব্যবহার করি, তো এই নেটে কিছু সমস্যা হয় মাঝে মধ্যেই, সেটা আসলে আমাদের মানে কিছু করার থাকে না। তো আমরা কর্তৃপক্ষকে এই বিষয়ে বলবো যাতে নির্বিচ্ছিন্ন নেট আমাদের সরবরাহ করা হয়। তো আজকে যারা আমার সাথে এতক্ষণ ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে কি আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী হচ্ছে যে আজকের বাড়ির কাজগুলো কি। আসলে আমরা প্রথমে স্লাইডে আলোচনা করেছি যে ট্রাবল শুটিং কি, ট্রাবল ডায়াগনোসিস কি, তারপর হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনের কি ইতিহাসটা কি, তারপর হচ্ছে কি এই ট্রাবল শুটিং এর চেকলিস্ট পয়েন্টগুলো কি। এইসব জিনিসগুলো কি তোমরা কি খাতায় নোট ডাউন করে, সেশনাল খাতায় কি সেগুলো নোট ডাউন করবে, এবং কি কলেজ যখন খোলা হবে তখন কি সেশনাল খাতাকে আমাদের দেখাতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আরেকটি বাড়ির কাজ হচ্ছে যে পরবর্তী যে অধ্যায় নিয়ে আলোচনা করবে, দ্বিতীয় অধ্যায় যদি তোমরা একটু ধারণা নিয়ে আসো পূর্ব থেকে, তাহলে কি তোমাদের ক্লাসে মনোযোগ বেশি হবে, এবং কি ক্লাসে তোমাদের আমার সাথে শেয়ার করাটা কি সহজ হবে। তো তোমাদের ক্লাসে আজকে বাড়ির কাজ হচ্ছে আজকে যে পাঠ আলোচনা করা হয়েছে সেই সব পড়বে, এবং হচ্ছে পরবর্তী ক্লাসের পাঠ সম্বন্ধে খানিকটা কি ধারণা নিয়ে তারপর হচ্ছে কি ক্লাসে আসবে। একজন লিখছে যে আমাদের তো অটোমোবাইল ইঞ্জিন খুলে দেখানো হলো না। তো যেহেতু এই পর্বে অটোমোবাইল ট্রাবল শুটিং সাবজেক্ট আছে, আমরা পুরাতন একটি ইঞ্জিন
খুলে দেখার চেষ্টা করব যদি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি আজকে কেউ মিস করে থাকো, এই মুহূর্তে 11টা থেকে যে ক্লাসটি হয়েছিল, তো এই ক্লাসটি তোমার পুনরায় দেখতে ভিজিট করতে হবে ফেসবুক স্ল্যাশ, অর্থাৎ তুমি ফেসবুকে প্রথম যাবে, তারপর হচ্ছে সেখানে কি লিখবে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস। এটা লিখলেই কি একটা গ্রুপ চলে আসবে, সেই গ্রুপে তুমি কি আজকের এই ক্লাসটি পুনরায় যে কোনো সময় কি তুমি দেখতে পারবে। কিন্তু যারা এই মুহূর্তে যুক্ত ছিল তাদেরই কিন্তু প্রেজেন্ট নেওয়া হবে। যদি তুমি 2 দিন পরে আসে দেখে কমেন্ট করে নিজের রোল দেও, তখন কিন্তু সেটা কাউন্ট হবে না, কারণ আমি প্রেজেন্ট কিন্তু আজকেই নিয়ে নিব, তাই না? তাহলে কি যথাযথ ক্লাসের সময় যে উপস্থিত থাকবে তার প্রেজেন্টই কিন্তু নেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কি সকলে আমার কথা বুঝতে পেরেছ। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকি, সাবধানে থাকি এবং মহামারী থেকে যতটুকু সম্ভব দূরে থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।